নমস্কার, এপস্টিন কেচ্ছার আজকে দ্বিতীয় এপিসোড সকালবেলার বাংলা স্ফেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমি একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছিলাম যে তার সহচরী গিজলেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে কী ধরনের চক্র এপস্টিন ফেঁদেছিলেন, যার ভিকটিম ছিল ছোট্ট ছোট্ট মেয়েরা, যাদের অনেকের বয়স 14-র চেয়েও কম, এবং কিভাবে তাদেরকে ফুসলিয়ে আনা হতো মাসাজের নাম করে, সে কথাও সম্ভবত গতকাল আমি উল্লেখ করেছি। আজকে যেটা বলছি সেটা হচ্ছে, এটা যদি একটা জায়গায় তিনি করতেন তাহলে তবু কোথাও একটা অপরাধের গুরুত্ব কমতো না, কিন্তু অপরাধের ভৌগোলিক সীমানাটা সংকুচিত হতো। কিন্তু দেখা গেল, যখন পরে সব জানা গেল, তখন দেখা গেল যে পাম বিচ ম্যানশন ফ্লোরিডা, তার নিউ ইয়র্ক টাউন হাউস, লিটল সেন্ট জেমস আইল্যান্ড এবং লিটল সেন্ট জেফ নিউ মেক্সিকো র্যাঞ্চ, প্যারিসের অ্যাপার্টমেন্ট, সর্বত্র এই বাচ্চা মেয়েগুলোকে যৌন নিগ্রহ করার আস্তানা তিনি বানিয়ে ফেলেছিলেন। এবং তার স্বভাব ছিল নিজে এই মেয়েগুলির উপরে যৌন নির্যাতন করার পর তাদের মধ্যে কাউকে কাউকে তার প্রভাবশালী বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দেওয়া। একবার আসার জন্য বাচ্চা মেয়েগুলোকে $200 থেকে $300 দেওয়া হতো, আর যে মেয়ে আরো বেশি করে মেয়ে নিয়ে আসতে পারত তারা পেত বোনাস। এইভাবে একটা পিরামিড লাইক স্ট্রাকচার এই মনুষ্যতার জীবটি তৈরি করে ফেলেছিল শিশু মেয়েদের নিয়ে। এখন এপস্টিন নিজে এই বাচ্চাদের কতজনকে নিগ্রহ করেছেন তার হিসেব কেউ দিতে পারে না। অনেকে বলে কয়েক ডজন হবে, অনেকে বলে কয়েকশো হলেও আমরা আশ্চর্য হব না। কিন্তু সত্য কথা হলো যে বহু বছর ধরে তার এত ফলাও করে চালানো একটা অপারেশন এর কথা মানুষ জানতেই পারেনি। কেন বলুন তো? বড় লোকের ইমিউনিটি সর্বত্র আছে, আমেরিকাতে তো আরো বেশি করে আছে। তার প্রাইভেট প্লেন, বিপুল বৈভব, হিডেন ক্যামেরা, হাই লেভেল কানেকশন, এইসব দিয়ে তিনি নিপুণভাবে নিজের এই কেচ্ছা কারখানাটিকে ঢেকে রাখতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ধর্মের কল তো একদিন না একদিন বাতাসে নড়বেই। এপস্টিন যে তার ব্যতিক্রম হবেন এমন তো কোনো কথা নেই। 2005-এ মার্চ মাসে একটি 14 বছরের বালিকা তার সৎ মাকে নিয়ে হাজির হলো পাম বিচ পুলিশ স্টেশনে এবং গিয়ে বলল যে এপস্টিন ম্যানশনে তাকে কিভাবে যৌন নিগ্রহ করা হয়েছে। এবং সৎ মা সঙ্গে সঙ্গে পুলিশকে জানালেন
যে যে মুহূর্তে মেয়ের মুখে তিনি শুনতে পেলেন যে তাকে মাসাজের জন্য ডেকে যৌন নিগ্রহের মুখে পড়তে হয়েছে, তখন আমি স্থির করলাম যে বিষয়টা আপনাদের জানাতেই হবে। একেবারে কয়েকদিনের মধ্যেই পাম বিচ পুলিশ চিফ, তার নাম ছিল মিশেল রাইটার, তিনি 30-40 জন আন্ডার এজ ভিকটিমকে আইডেন্টিফাইড করে ফেললেন। এই ইপস্টিনের ওই ম্যানশন থেকে যেসব ট্র্যাশ অর্থাৎ ময়লা আবর্জনা ফেলা হতো, সেখান থেকে পুলিশ কিছু নোট রিকভার করলো, যেখানে মেয়েগুলির নাম, ফোন নাম্বার এবং এক্সপ্লিসিট কিছু ছবি উদ্ধার করা গেল। এরপরে যেটা হলো সেটা হচ্ছে একের পর এক ভিকটিম এসে শপথ নিয়ে এফিডেভিট দেওয়ার মতো স্টেটমেন্ট দিলেন, এবং প্রত্যেকটা স্টেটমেন্টে ডিটেইলড অ্যাকাউন্ট অফ অ্যাবিউজ অ্যান্ড রিক্রুটমেন্ট। এখন এরপরে পুলিশ চিফ যেটা করেছিলেন সেটা হচ্ছে এই যে মাইনর মেয়েদের সঙ্গে এই ধরনের পাশবিক যৌনাচার করার জন্য তার বিরুদ্ধে একটা এফিডেভিট ড্রাফট করলেন এবং তার সাজা দাবি করলেন। সেই সময় ফ্লোরিডার স্টেট অ্যাটর্নি ছিলেন ব্যারি ক্রিশার। তিনি কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ প্রধানের এই রিপোর্টটাকে প্রথমে গুরুত্বই দিতে চাননি। গুরুত্ব না দিয়ে তিনি সোজা এটাকে গ্র্যান্ড জুরির কাছে পাঠিয়ে দিলেন, কোনো রকম কারণ না দেখিয়ে। আর সেই গ্র্যান্ড জুরি কি করলো, তারা কিছুদিন পরে শুধুমাত্র একটা প্রস্টিটিউশন রিলেটেড অভিযোগ ছাড়া এপস্টিনের বিরুদ্ধে আর কিছু খবরই খুঁজে পেল না। তখন পুলিশ চিফ রাইটার বুঝলেন যে এ বড় কঠিন ফাঁদ, অতএব তিনি সোজা কেসটাকে রেফার করে দিলেন FBI এর কাছে 2006 সালে। এখন কিন্তু সেখানেও কি খুব একটা লাভ হয়েছিল? মোটেই নয়। দেখা গেল FBI কেসটা নেওয়ার পর US অ্যাটর্নি অ্যালেক্স অ্যাকোস্টা, যিনি ফ্লোরিডার সাউথ ডিস্ট্রিক্টের অ্যাটর্নি ছিলেন, তিনি তদন্তটা নিজের হাতে নিলেন এবং এটাকে অ্যাগ্রেসিভলি পারসিকিউট করার বদলে তিনি যেটা করলেন সেটা হচ্ছে গোপনে এপস্টিনের সঙ্গে একটা নন প্রসিকিউশন এগ্রিমেন্ট 2008 সালে, এবং যখন এটা করা হলো তখন সেটা কাউকে জানানো হয়নি, পুলিশ চিফকে নয়, FBI এর কর্তাদের নয়, আর এই ভিকটিম ছোট ছোট মেয়েগুলোরকে তো নয়। এখন এই যে NPA বা নন প্রসিকিউশন এগ্রিমেন্ট, তাতে ছিলটা কি? তাতে ছিল
এপস্টিন স্বীকার করলেন যে তিনি দুটো অভিযোগের দায় স্বীকার করছেন, দুটোই স্টেট লেভেল প্রস্টিটিউশন চার্জ। তার সাজা হলো মাত্র 13 মাস। ওই কাউন্টির একটা প্রাইভেট উইংয়ে একটা বিশেষ ঘরে তার থাকার বন্দোবস্ত হলো, আমাদের রাজ্যে তৃণমূলীরা জেলে গেলে যেরকম হয়। আর ল্যাভিশ ওয়ার্ক রিলিজ। দেখুন, আমাদের দেশে জেলে এখনো এটা চালু হয়নি, কিন্তু ইউরোপ আমেরিকায় এটা খুবই চালু হয়েছে। অপরাধের গুরুত্ব বুঝে এই ধরনের সুযোগ সুবিধা ইভেন ওয়েন ইউ আর ইনকারসারেটেড কয়েদিরা পেয়ে থাকেন। এবং এপস্টিনের ক্ষেত্রে যেটা হলো সেটা প্রায় মহাকাব্যিক। সপ্তাহে 7টা দিন, তার মধ্যে 6 দিনই তিনি 12 থেকে 16 ঘন্টা জেলের বাইরে থাকতে পারবে। তাহলে ঢোকানোর দরকারটা কি ছিল? তার সঙ্গে আরেকটা বড় অপরাধ করলেন অ্যাকোস্টা। এই নোংরা কাজে এপস্টিনের সঙ্গে যেসব লোকজন জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ফেডারেল যত চার্জ আনা হয়েছিল সব কিছু এক লহমায় বন্ধ করে দেওয়া হলো। এতে যে আইনটি চূড়ান্তভাবে লঙ্ঘিত হলো তাকে বলে ক্রাইম ভিকটিমস রাইটস অ্যাক্ট। যারা ভিকটিম, যারাই প্রধানত সাহস করে পুলিশকে তাদের নিগ্রহের কথা জানিয়েছে, তাদেরকে না বলে অপরাধীর সঙ্গে একটা নন প্রসিকিউশন এগ্রিমেন্ট করা is a violation and abuse not only of a law but unheard of connivance. এখন 2018 সাল পর্যন্ত এপস্টিনের এই কারবার নিয়ে কেউ মুখই খোলেনি। কল্পনা করুন, 2008 সালে এপস্টিনের সঙ্গে এই নন প্রসিকিউশন এগ্রিমেন্ট করেছিলেন অ্যাকোস্টা। তারপরে তিনি বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে আবার পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে জমিয়ে যা কারবার করার করছেন, আর গোটা পৃথিবী নিশ্চুপ হয়ে গেছে। আমেরিকাতেও কেউ এ নিয়ে রাগ কাটছে না, ফ্লোরিডাতেও করছে না, পাম বিচেও করছে না। এমন সময় মায়ামি হেরাল্ডের একটা তদন্তমূলক গুচ্ছ গুচ্ছ প্রতিবেদন বেরোতে শুরু করলো 2018 সালের নভেম্বর মাসে। যে মেয়েটি এই স্টোরিটাকে রিভাইভ করলো তার নাম হচ্ছে জুলি ব্রাউন, এবং তার যে সিরিজ, সেই সিরিজের শিরোনাম ছিল পারভার্সন অফ জাস্টিস। 3টে পার্টে সে এই সিরিজটি লিখেছিল। প্রথমটা ছিল এই যে নন প্রসিকিউশন এগ্রিমেন্ট, সেটা কতটা এক্সট্রা অর্ডিনারিলি লিনিয়েন্ট তার ব্যাখ্যা দিতে। দ্বিতীয়টা ছিল 60 জন ভিকটিমের ইন্টারভিউ বেসড আর্টিকেল, যেখানে ওই বাচ্চাগুলোর অনেকে সেই প্রথম প্রকাশ্যে এসে এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ আনল। তৃতীয় সিরিজটার নাম ছিল, বিষয় ছিল এই যে গোপনে এনপিএ এগ্রিমেন্ট হলো,
সেটা যে ভিকটিম রাইটসের ভায়োলেশন, সেটাও মানুষের নজরে আনলেন এই জুলি ব্রাউন। এছাড়াও তিনি আরো একটা কাজ করলেন, যার পরেই শোরগোলটা বেশি হলো, যে এপস্টিনের যে প্রাইভেট বিমান, যেটাকে তিনি খুব সোহাগ করে তার নাম রেখেছিলেন ললিতা এক্সপ্রেস, সেটাতে চড়ে কোন কোন মহারথী তার ওই প্রাইভেট আইল্যান্ড সফর করেছিলেন। এবং একবার এই সিরিজ বেরোনোর পর মানুষ একেবারে গ্যালভানাইজড হয়ে গেল, চতুর্দিকে প্রতিবাদ শুরু হয়ে গেল, এবং আর এই কেসটাকে গোপন রাখা গেল না। দেখুন, সৎ এবং নির্ভীক সাংবাদিকতার এগুলোই হচ্ছে উদাহরণ। এরকম কাহিনী আমাদের ভারতবর্ষে আমাদের সতীর্থদের অনেকে লিখেছে। প্রভু চাওলা একবার একটা স্টোরি লিখে বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকারকেই ফেলে দিয়েছিলেন, কিন্তু গেঁয়োযোগী তো ভিক পায় না, শ্বেতাঙ্গ না হলে লোকের নজরে পড়ে না। সে যাই হোক, 2019 সালের ফেব্রুয়ারি মাসে একজন ফেডারেল জাজ, তার নাম রবার্ট সুইট, তারপরে আসেন আরেকজন, তার নাম কেনেথ মারা। তিনি সোজা রায় দিয়ে বসলেন যে এই এনপিএ যেটা এপস্টিনের সঙ্গে অ্যাকোস্টা সই করেছিলেন, সেটা ইলিগালি ভিকটিমদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। এরপরেই একের পর এক ঘটনা ঘটতে শুরু করলো। 2019-এরই 6 জুলাই তার প্রাইভেট জেটে এপস্টিন প্যারিস থেকে ফিরছিলেন। তিনি বিমান থেকে নামা মাত্রই পাবলিক করাপশন ইউনিট তাকে পাকড়াও করে এবং তার বিরুদ্ধে সেক্স ট্রাফিকিং অফ মাইনরস এবং কনস্পিরেসি টু কমিট সেক্স ট্রাফিকিং, এই চার্জে তাকে গ্রেফতার করা হয়। সঙ্গে সঙ্গে হাঁড়া দেওয়া হয় তার নিউ ইয়র্কের টাউন হাউসে। সেখান থেকে হাজার হাজার অশ্লীল ছবি, যে ছবিতে বেশিরভাগই আন্ডার এজ মেয়েদের দেখা যাচ্ছে, এবং কোনো কোনো ছবিতে আবার মেয়েটির নামও পর্যন্ত লেখা, পুলিশ উদ্ধার করলো। আর কি উদ্ধার করলো? ওই একটা সেফ, যেটা আমরা বাড়িতে রাখি, লকার, আমাদের ভাষায় বলে লকার, যেখানে ছিল অনেক হিরে, প্রচুর ক্যাশ, আর একটা জালি সৌদি আরবের পাসপোর্ট। এবং তারপরে যেটা হলো সেটা আরো চমৎকার। পরের বছরই 2019-এ তো আত্মহত্যাই করলেন এপস্টিন। 2020-র 2রা জুলাই ম্যাক্সওয়েল, অর্থাৎ তার পার্টনার ইন ক্রাইম, তিনি নিউ হ্যাম্পশায়ার থেকে গ্রেফতার হয়ে গেলেন। তার বিরুদ্ধে 6 কাউন্টে অভিযোগ আনা হলো। সেই অভিযোগগুলো রিক্রুটিং এবং গ্রুমিং মাইনরস। তারপরে ডিসেম্বর 21-এ লম্বা বিচার পর্ব চলার পর
তার 20 বছরের জন্য হাজতবাস নির্ধারিত হয়ে গেল। একবার ভেবে দেখুন, কো কনস্পিরেটর হওয়ার জন্য যার 20 বছর সাজা হয়, তাহলে এপস্টিন বেঁচে থাকলে তার শেষ পর্যন্ত কত দিনের সাজা হতো? হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, নয় সারা জীবন জেলে পচতে হতো। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মরে গিয়ে তিনি বেঁচেই গেছেন। এরপরে 2021-এ পাম বিচ 2005-06 পুলিশ ফাইলগুলো জনসাধারণের সামনে এনে দেয়। এবার প্রশ্ন হলো, একটা এই ধরনের একটা রোমহর্ষক, গা ঘিনঘিন করা কাহিনী এতদিন লাগলো কেন প্রকাশ্যে আসতে? অনেকগুলো কারণ। 2008-এর যে ডিল হয়েছিল সেটা ফেডারেল কেসটাকে চাপা দিয়ে দিল। ভিকটিমদের এমন ভয় দেখানো হলো যে তারা অনেকে কোণঠাসা হয়ে পড়লেন, অনেককে প্রচুর পয়সাও দেওয়া হলো, আবার অনেকের নামে প্রস্টিটিউশনের লেবেলও সেটা দেওয়া হলো। আর বোঝা গেল তখনই যে এপস্টিনের গোয়েন্দাদের সঙ্গেও তার দহরম মহরম আছে। 2008-এ এই অ্যাকোস্টা, যিনি এগ্রিমেন্টটা করেছিলেন, তিনি এপস্টিনকেই বলেছিলেন যে আচ্ছা, তুমি কি আমাদের গোয়েন্দা বিভাগের সঙ্গে জড়িত? এপস্টিন একটু মুচকি হেসেছিলেন, যার অর্থ হ্যাঁ হতে পারে, নাও হতে পারে। তাহলে নোটে গাছটি মুড়লে সারসংক্ষেপে দাঁড়ালো কি? ইনভেস্টিগেশন হলো 2005-এ, ফেডারেল সুইটহার্ট ডিল হলো 2008-এ, তার 10 বছর পরে মায়ামি হেরাল্ড বমশেল ফাটালো, আবার নতুন করে চার্জ তৈরি হলো 2019-এ। এপস্টিন জেলবন্দি অবস্থায় 2019-এর 10 আগস্ট আত্মহত্যা করলেন। 2019 সাল থেকে শুরু হলো ম্যাক্সওয়েলের বিচার। 21-এ তাকে 20 বছরের জেলের সাজা দেওয়া হলো। এখন এই যে এতদিন ধরে পরতে পরতে এপস্টিনের বহু কাগজপত্র বেরিয়েছে, বহু রথী মহারথীর নাম আমরা শুনতে পেয়েছি, কিন্তু পূর্ণাঙ্গ চিত্রটা এখনো পর্যন্ত সামনে আসেনি। এবং এই একটি ব্যাপারে দেখলাম নিজের দলেই ডোনাল্ড ট্রাম্প কিছুটা কোণঠাসা বোধ করছিলেন, কেননা হাউসের স্পিকার থেকে শুরু করে রিপাবলিকানদের একটা বড় অংশ দাবি করছিলেন যে ট্রান্সপারেন্সির স্বার্থে এপস্টিন সংক্রান্ত সমস্ত তথ্য জনসমক্ষের সামনে নিয়ে আসতে হবে। তার মানে এখনো পর্যন্ত কতটুকু সূর্যের আলো দেখেছে, আগামীকাল আমি আপনাদের তা নিয়ে কিছু বলার চেষ্টা করব। আর বাকিটা তো ডিপার্টমেন্ট অফ জাস্টিস 30 দিন সময় পেয়েছে। 30 দিনের মধ্যে বা 30 দিনের মাথায় দুধ কা দুধ, পানি কা পানি তো হবেই হবে। নমস্কার, ভালো থাকবেন।